আচ্ছা, এখন আমি শেয়ার করে দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। না। জি ম্যাম, দেখতে দেখা পাচ্ছি না তো। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছেন, তাই তো? জুম করে নেন, তাহলে দেখতে পাবেন। জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে। তাহলে অনেকেই তো এখন দেখতে পাচ্ছেন। এখন আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে গ্রিক সভ্যতা এবং তাদের শিল্পকলা। গ্রিক সভ্যতা সম্পর্কে আগে একটু আমরা জেনে নেই। যেসব যুগের সভ্যতা ও শিল্পকলার আধুনিক ও পরিপূর্ণ মূল ধারার শিল্পকলা বিকাশে এবং গঠনে অবদান রয়েছে, তার মধ্যে গ্রিক শিল্পকলা অন্যতম। মানে আমাদের যে মেসোপটেমিয়া পড়েছি আমরা, তারপরে আমরা মিশরীয় সভ্যতা পড়েছি, সব জায়গাতেই কিন্তু শিল্পকলা রয়েছিল। কিন্তু কি ছিল, এক একটা সভ্যতার সাথে এক একটা জায়গায় কিন্তু এক একটা সভ্যতা গড়ে উঠেছিল এবং তাদের এই শিল্পকলা কিন্তু বিভিন্ন রকমের ছিল। মেসোপটেমিয়ার গুলো এক রকমের ছিল, মিশরীয় সভ্যতার শিল্পকলা এক ধরনের রীতিনীতিতে তৈরি হতো, তাদের তাদের সবকিছু ধর্ম ভিত্তিক তৈরি হতো। কিন্তু গ্রিক সভ্যতার যে শিল্পকলা তখন হয়েছিল, তখন সেই সময়ের শিল্পকলা একটু বাস্তব, আর তাদের রীতিনীতি ছিল একটু আলাদা। এবং তারা অনেকটা শিল্পকলাতে ভালোভাবে বিকশিত হয়েছিল। ম্যাম, কি দাঁতি লেগে গেল? কিছুতে দেখা যাচ্ছে না। করে শোনেন কথা কর। ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না, মনে হয় আপনার নেটের সমস্যা হয়েছে। আপনি একটু বের হয়ে আবার জয়েন হন। জানা শুনবি। এটা তখন ওই যে মিউট করে রাখবেন প্লিজ, মিউট করে রাখবেন। ম্যাম, কোনো সমস্যা হয়েছে? ম্যাম, কোনো কি সমস্যা হয়েছে? আচ্ছা, এই গ্রিক সভ্যতাটা কেমন ছিল? এদের শিল্পকলাটা ছিল একটু বাস্তব ধর্মী, এরা হচ্ছে রিয়ালিস্টিক মানুষ, তারপরে এগুলোর ফিগার ড্রয়িং অথবা এগুলোর ভাস্কর্য তৈরি করতে বেশি পছন্দ করতো। তাই বাহ্যিক জগতে তারা বেশি করে ফুটিয়ে তুলতে প্রয়োজিত ছিল, তারা বাস্তবতাকেই সমস্যা ফুটিয়ে তুলতো। আবার ওদিকে মিশরে কেমন ছিল, এখন একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশরে কিন্তু আবার শিল্পকলা কেমন ছিল, তারা বাস্তব ভাবে আঁকতো না, তারা একটা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ছবি আঁকতো, যেটা মানুষের মুখটা মানুষের মতো ছিল না, পাখির মুখের মতো ছিল কোনোটা, তাদের রং ব্যবহারে নিজস্ব আমরা একটু মিউট করে আলাদা। রাখবো প্লিজ।
তাদের সাথে এই গ্রিকের শিল্পকলা টোটালটাই আলাদা। হ্যাঁ, এরা হচ্ছে বাস্তব চিন্তা করত এবং এদের তাদের চিন্তা চেতনা ও আধ্যাত্মিকতা তেমন গুরুত্বের সাথে অনুধাবিত হয়নি, মানে অবাস্তব কোনো কিছু তারা করতো না। এর প্রতিফলন আমরা গ্রিক শিল্পকলায় দেখতে পাই এবং প্রাচীন গ্রিক শিল্পকলার চর্চাকে মূলত 3টি পর্যায়কাল বা যুগের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা সম্ভব। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন যদি আসে, গ্রিক সভ্যতা হচ্ছে এখানে যে পুরা সভ্যতার এই শিল্পকলার সময়কালটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা ভাগে ভাগ করে এই যুগগুলোর বর্ণনা করা হয়েছে, মানে এই যুগের শিল্পকলাগুলোর বর্ণনা করা হয়েছে। এখন যদি ছোট প্রশ্ন 1 নাম্বারের যেগুলো আসবে, যদি প্রশ্ন আসে যে গ্রিক এই শিল্পকলার যুগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 1 নাম্বার প্রশ্নের জন্য আসলে আপনারা শুধু লিখবেন যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 2 নাম্বার প্রশ্নে যদি আসে এই একই প্রশ্ন, তাহলে লিখতে হবে 3টি ভাগে প্লাস এই যে নামটা দিতে হবে, প্রাচীন ও হেলেনীয় যুগ একটা, দ্বিতীয়টা হচ্ছে ক্লাসিক্যাল যুগ এবং তৃতীয়টা হচ্ছে হেলেনিস্টিক যুগ। এইভাবে আপনাদের 2 নাম্বার প্রশ্ন আসলে এইভাবে লিখতে হবে। আর যদি বড় প্রশ্ন আসে গ্রিক সভ্যতার শিল্পকলা নিয়ে আলোচনা করো, তখন শুধু লিখতে হবে 3টা ভাগে ভাগ করা হয়েছিল এবং এই সময়কারে আপনাদের ভাস্কর্য 3টা ভাগে পর্যায়ের ভাগ করে তখন কিছু লিখতে হবে না, মূলটা লিখতে হবে, একটা ভাস্কর্য, একটা স্থাপত্য এবং চিত্রকর্ম, এবং এগুলো নিয়ে আপনারা 3টা পয়েন্ট করে বিস্তারিত আলোচনা এখন যেটা করাবো সেটা লিখতে হবে। বড় প্রশ্ন আসলে এইভাবে লিখতে হবে, 5 মার্কের প্রশ্ন আসলে 1 পাতা লিখতে হবে। যারা নতুন আসছেন তাদের জন্য প্রশ্নের ক্যাটাগরি এবং কিভাবে লিখতে হবে সেটা বলে দিলাম। তারপরে আরো ক্লাস করতে করতে আরো বুঝে যাবেন, আরো কোশ্চেন দিব, কিভাবে করতে হবে সেটাও বলে দিব। এখন আমরা প্রথমটা যেটা আসছে সেটাকে বলা হচ্ছে প্রাচীন বা হেলেনীয় যুগ। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 650 থেকে 480 এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লাসিক্যাল বা পরিবর্তনকালীন যুগ, এটা হচ্ছে 480 থেকে 320 এবং তৃতীয়টা হচ্ছে হেলেনিস্টিক যুগ, খ্রিস্টপূর্ব 323 থেকে 27। এর প্রথমেটাতে আমরা আসতেছি। এখন এই যে প্রাচীন বা হেলেনীয় যুগের পিরিয়ডটা কেমন ছিল ওই সময় ওই যুগটাতে। হেলেনীয় যুগে মূলত ক্রমানুসারিক পরীক্ষামূলক বা গবেষণা ধর্মী শিল্প চর্চা অব্যাহত ছিল। প্রথম এই যুগটা হচ্ছে ওই গ্রিক যুগের প্রথম শুরুকালের সময়, যখন শিল্পকলা এরা মোটামুটি শুরু করলো, এদের হচ্ছে এই সময়টা তারা গবেষণা ধর্মী, মানে কোন জিনিসটা তারা প্রথমে পরীক্ষা করতো, এটা বানানোর সময় কেমন হবে, গবেষণা করতো সেসব নিয়ে, সেইভাবে শিল্প চর্চাগুলো করতো। এবং গ্রিক শিল্পকলা অন্যান্য যুগের শিল্পকলা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ছিল, মানে সম্পূর্ণ তারা নিজস্ব, তাদের একটা আলাদা নিজস্বতা ছিল। এবং হেলেনীয় যুগের শিল্পকলার উল্লেখযোগ্য শাখাগুলো হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য ও চিত্রকলা। এই 3টাই হচ্ছে মূল। পুরাটা প্রশ্ন, এই পুরাটা শিল্পকলার এই সব জায়গাতেই প্রত্যেকটা সভ্যতাতে এই 3টা হচ্ছে মূল। তারপরে কোনোটাতে কারুশিল্প থাকবে, কিন্তু এই ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, যখনই এই টাইপের প্রশ্ন আসবে তখনই এই 3টাই মনে রাখবেন যে শিল্পকলা মানে হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা নিয়ে আলোচনা করতে হচ্ছে। এখন এই যুগে কোনো দেয়াল চিত্রের সন্ধান মেলেনি। প্রথমে আমরা পড়েছিলাম তো গুহা চিত্র থেকে দেয়ালের চিত্র আসছে, কিন্তু গ্রিক যুগে দেয়ালের চিত্র সন্ধান মেলেনি, মানে এই যুগে। কিন্তু পরবর্তী যুগে আছে, মন্দির সাজানোর জন্য তারা হচ্ছে মুরাল চিত্র ব্যবহার করেছে, ফ্রেস্কো এগুলো ব্যবহার করেছে, কিন্তু যে প্রথম যুগে এই হেলেনীয় পিরিয়ডে তারা হচ্ছে দেয়াল চিত্র ছিল না তাদের। এবং মৃৎপাত্রের, বিশেষ করে ফুলদানির গায়ে চিত্রকলা অনেক নিদর্শন মেলে। মৃৎপাত্র মাটির বড় বড় হাঁড়ি, কলসি, পানি খাওয়ার যে পানির পাত্রের মতো যে রাখা হয়, সেই মাটির পাত্রেতে তারা হচ্ছে তার গায়ে সুন্দর করে চিত্রকলা অঙ্কন করত। আচ্ছা, এরপরে আসছি আমরা এই যে মাটির পাত্র নিয়ে, এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে যে
গ্রিক যুগের মৃৎপাত্র নিয়ে আলোচনা করো, অথবা পটারি সম্পর্কে কি জানো লেখো। মৃৎপাত্র বা পটারি একই। এখন এই সময়ে পটারি, এখানে একটা বড় প্রশ্ন, পটারি গুলো আপনাদের টিকা আকারেও আসতে পারে, যেরকম এখানে তিনটা ইম্পর্টেন্ট, চারটা আছে। পটারির নামগুলো হচ্ছে অ্যামফোরা, ডিফিলন, ক্রেটার, ফ্র্যাঙ্কেইটস। এখন এগুলো হচ্ছে পটারের নাম। এই যে কোনো একটা পটারের নাম থাকতে পারে টিকা আকারে, সেগুলো আপনাদের লিখতে হতে পারে। এখন এই পটারি গুলো কেমন ছিল সেই সময়কার, এই পটারি গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বর্তমানের মতো সাধারণ পটারি এরকম ছিল না পটারি গুলো। মৃৎপাত্র বা পটারি একই জিনিস এখানে, ঠিক আছে। প্রাচীন গ্রিক বা হেলেনীয় যুগে নিঃসন্দেহে সবচাইতে উন্নত শিল্প হচ্ছে মৃৎপাত্র। এর মধ্যে জলপাত্র, ফুলদানি ও অন্যান্য পাত্রই বেশি ছিল। প্রাচীন যুগে এই জাতীয় মৃৎপাত্রের নাম হচ্ছে অ্যামফোরা। একটা পাত্রের নাম হচ্ছে অ্যামফোরা। এগুলো হচ্ছে বর্ণনা। যদি অ্যামফোরা থাকে, যে অ্যামফোরা কি ছিল, তাহলে কি লিখতে হবে, একটা পটারি ছিল বা মৃৎপাত্র ছিল। এগুলো দুটো হাতল থাকতো, মানে দুই পাশে হাতলের মতো ব্যবস্থা করা থাকতো। মদ বা তেল রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো। আর এসব মূলত রৈখিক নকশা দ্বারা সজ্জিত হতো, যা প্রাথমিক জ্যামিতিক রীতি নামে পরিচিত। এটাও একটু বোঝায় দিচ্ছি। জ্যামিতিক রীতি নামে পরিচিত বলতে, আপনারা যারা আরো নতুন এসেছেন তাদের জন্য আরেকটা সংক্ষিপ্ত টিপস হচ্ছে, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এই তিনটা হচ্ছে চিত্রকলার মানে মৌলিক ফর্ম, বেসিক ফর্ম। এই তিনটা দিয়েই আমরা যা কিছু আঁকি, এই তিনটা শেপ ধরে আঁকি। এই তিনটা হচ্ছে বেসিক ফর্ম। এই তিনটা ব্যবহার করে আমরা সবকিছু আঁকি। এখন এই তিনটাই হচ্ছে, এই তিনটাকে ভেঙে আঁকি। এখন এটা বড় হতে পারে, রাউন্ডটা ওভাল হতে পারে, কিন্তু এই তিনটা হচ্ছে বেসিক ফর্ম। এই ফর্ম গুলোকে ভেঙে ভেঙে অনেক ফর্ম তৈরি করে আমরা রাউন্ড দিয়ে ফুল হতে পারে, অনেক কিছু হতে পারে। ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করি, এরকম অনেক কিছু। আর এই তিনটা দিয়ে যখন আমরা কোন রকম ডিজাইন তৈরি করব, এই তিনটা হচ্ছে জ্যামিতিক ফর্ম। হ্যাঁ, এখন এই যে তারা হচ্ছে জ্যামিতিক রীতিতে নকশা করতো, রৈখিক নকশাগুলো করতো, এদের গায়ে তারা এই যেরকম ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আঁকিয়ে আঁকিয়ে এই টাইপের দিয়ে তারা এরকম সুন্দর করে নকশা তৈরি করতো। এগুলোকেই জ্যামিতিক রীতি বলা হয়। এই জ্যামিতিক রীতির মৃৎপাত্র পূর্ববর্তী মাইসেনীয় রীতি থেকে গৃহীত হলেও গ্রিকরা একে আরো পরিচ্ছন্ন ও সুন্দর করে নির্মাণ করতে সক্ষম হয়। এই রীতির অগ্রগতি হওয়ার সাথে সাথে এর আকৃতিও অনেকাংশ আটসাত রূপ পরিগ্রহ করে। এছাড়া পাত্রের গায়ে আঁকা মানুষের ছবিগুলো আস্তে আস্তে জ্যামিতিক রূপ লাভ করে। পাত্রের গায়ে যে মানুষের ছবি আঁকতো, তাদের যে জ্যামিতিক রূপ বলতে, তারা এরকম 3 কোণা 4 কোণা করে এঁকে হাত পা করে দিত, মানুষের একটা রূপ দিত। একদম কিন্তু মানুষের ড্রয়িং না, এটা প্রথম দিকের পাত্রের গায়ে এই ধরনের ছবি ছিল, জ্যামিতিক ফর্মের ছবি। এবং আরেকটা পাত্রে, বিশেষ করে ডিলিফিন পাত্রের গায়েও ছবিগুলো, এই ডিলিফিন কিন্তু আরেকটা পাত্রের নাম। এখন এই পাত্রের বর্ণনাটা হচ্ছে, এই ডিলিফিন পাত্র খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে ডিলিফন কবরস্থানে পাওয়া যায় বলে এর নাম ডিলিফন পাত্র। এখানে মানুষগুলো প্রতীক ছাড়া আর কিছুই নয়। পাত্রের উপরের অংশে থাকতো মানুষ এবং নিচের অংশ থাকতো নকশা। অন্য প্রকার মৃৎপাত্রের নাম হচ্ছে ক্রেটার। এই ডিলিফন হচ্ছে কবরস্থানে পাওয়া যেত। তার মানে তারা ওই সময়ে, তারা যখন মানুষকে সমাধি করত, তখন এই টাইপের পাত্র তাদের সাথে সমাধি করত। এর জন্য ওই পাত্রগুলো ওখান থেকে, কবরস্থান থেকেই পাওয়া গিয়েছে, এবং সেই কবরস্থানের নাম কি, ডিলিফন কবরস্থান থেকে পাওয়া গিয়েছে বলে এর নাম হয়েছে ডিলিফন পাত্র। আচ্ছা, এরপরে আরেকটা পাত্রের নাম হচ্ছে ক্রেটার।
এখন আপনাদের যদি প্রশ্ন আছে পটারি নিয়ে আলোচনা করো, এখান থেকে এরকম 4টা পটারির নাম দিয়ে আপনারা 2 লাইন করে লিখে দিবেন 5 মার্কের প্রশ্নের জন্য। আচ্ছা, এবার ক্রেটারটা হচ্ছে অ্যামফোরা, মানে প্রথমে যেটা ছিল আমরা 2 হাতল বিশিষ্ট, এই অ্যামফোরা থেকে এটি আরো একটু বড় আকারে ছিল আর একটু বড়। পাত্রের মুখটিও বড় হতো। ক্রেটারের নির্মাণ শৈলী কম সূক্ষ্ম, এটা এতটা বেশি সূক্ষ্ম ছিল না, এটা একটু বড় আকৃতির ছিল। এবং ক্রেটারে সাধারণত সব যাত্রা চিত্র অঙ্কিত হতো। আবার এই পাত্রে কি হতো, এই সমাধি ক্ষেত্রে যাওয়ার সময় মানে মৃত ব্যক্তির যে যাত্রা হতো সমাধিতে যাওয়ার সময়, সেটাকে সব যাত্রা বলা হয়, সেই সব চিত্র অঙ্কিত থাকতো। এবং জ্যামিতিক যুগের পরে আসে প্রাচ্যরীতির যুগ, মানে এই সময়ে পাত্রগুলো প্রাচ্য দেশীয় বিষয়বস্তু ও জীবজন্তুর ছবি উপস্থাপন ছিল। এছাড়া আরো 6টি 7 ধরনের পাত্র দেখা যায়, এর মধ্যে প্রতিটি আবার 4-5টি উপবিভাগ রয়েছে। আকৃতিগুলো মূলত ব্যবহারিক প্রয়োজনেই সৃষ্টি হয়েছিল। এর মধ্যে ওই যুগের অনবদ্য সৃষ্টি হচ্ছে ফ্র্যাঙ্কেইস। এটা আবার আবিষ্কার যে করেছে তার নাম অনুসারে, যে আবিষ্কার করেছে এই পাত্র নিদর্শন খুঁজে পেয়েছে, তার নাম ছিল হচ্ছে ফ্র্যাঙ্কেইস। এখন সেই পাত্রের নামও রাখা হয়েছে ফ্র্যাঙ্কেইস। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো, বুঝতে কি অসুবিধা হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন, আবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনোটা বুঝতে না পারেন। তারপরেও ক্লাস শেষে আমি আরো 5 মিনিট আপনাদের সাথে কথা বলে আলোচনা করে নিব, ঠিক আছে? মাঝে মধ্যে একটু কথা বলবেন, তাহলে মানে মনে হচ্ছে যে আমি একাই কথা বলছি, আপনারা কথা বললে বোঝা যায় যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এর নাম হচ্ছে ফ্র্যাঙ্কেইসের নাম অনুসারে এই পাত্রের নাম তৈরি হয়েছে। এখন এতে প্রায় 200টিরও বেশি ফিগার আঁকা আছে সারা গা জুড়ে। এখন এই পাত্রটিতে একটার গায়ে শুধু হচ্ছে জ্যামিতিক নকশা ছিল, আরেকটার গায়ে কি ছিল, সব দেহের চিত্র ছিল, আরেকটা ছিল একটু বড় মসৃণ, আর এইটা ফ্র্যাঙ্কেইসে ছিল একটু বড়, কিন্তু সারা গায়ে জুড়ে বিভিন্ন আহ ছবি, ফিগারের ছবি আঁকা হয়েছে। এতে গ্রিক ধর্মের প্রায় সব দেব দেবীর স্থান পেয়েছে, মানে সব দেব দেবীর স্থান, মানে সব দেব দেবীর ফিগারই আঁকানো হয়েছিল এখানে। ফ্র্যাঙ্কেইসের পাত্রগুলোর ছবি কালো ফিগার পদ্ধতিতে আঁকা হয়েছিল। ব্ল্যাক ফিগার টেকনিক্স বলা হয় একে। কালো তুলি দিয়ে কালো রং ব্যবহার করে ফিগারগুলো আঁকা হয়েছে। এগুলো চিত্রশিল্পী ইস্কিকিয়াস এর নাম কর্তৃক উদ্ভাবিত, মানে ইনি এটা খুঁজে পেয়েছিল, আবিষ্কার করেছিল। খ্রিস্টপূর্ব 530 অব্দের দিকে মৃৎপাত্রের চিত্রাঙ্কনের ক্ষেত্রে এক পরিবর্তন সাধিত হয়। আচ্ছা, এইটার কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে এটা আসছে, মৃৎপাত্রেও কিন্তু চিত্রাঙ্কনের একটু চেঞ্জ আসছে, প্রথম থেকে আলাদা একটু চেঞ্জ এসেছে। এই নতুন টেকনিকে ফিগারগুলো হতো লাল এবং পশ্চাৎভূমি হতো কালো। আচ্ছা, প্রথমে ছিল কালো ফিগার, এখন এই ফিগারে হচ্ছে পিছনের অংশটা ছিল কালো, এবং এই যে ফিগারগুলো আঁকা হতো সেগুলো ছিল লাল। একে লাল ফিগার পদ্ধতি, রেড ফিগার টেকনিক্সও বলা হয়। লাল ফিগারের মৃৎপাত্রের জন্য যে শিল্পী বিখ্যাত হয়ে আছেন তিনি হচ্ছেন অ্যান্ডোকাইটস। তাকে ইক্সিকিয়াসের শিষ্য বলে মনে করা হয়। আচ্ছা, আপনারা যখন লিখবেন, আমি বোঝানোর জন্য পড়ানোর জন্য এটা বললাম, কিন্তু আপনাদের এই এত কিছু লিখতে হবে না। জাস্ট প্রত্যেকটা যখনই আসবে, এই যে এই পটারি, এই প্রথম থেকে এই পর্যন্ত যে যে পটারি, এটা বড় প্রশ্ন হিসাবে আসে। গ্রিক শিল্পের মৃৎপাত্র অথবা পটারি নিয়ে আলোচনা করো, তখন এই যে অ্যামফোরা, ডিফিলন, ক্রেটার, ফ্র্যাঙ্কেইস, এই 4টা পয়েন্ট করে লিখে জাস্ট 2 লাইন করে, যে 2টা হাতল ছিল, এটা তেল রাখার জন্য ব্যবহার করা হতো। ডিফিলন, এটার কবরস্থানে পাওয়া গিয়েছে এবং কিছু মানুষের প্রতীক চিহ্ন ছবি আঁকা ছিল, চিত্র আঁকা ছিল। ক্রেটার একটু বড় ছিল, এটি সূক্ষ্ম ছিল না। এইভাবে 2 লাইন করে জাস্ট লিখে দিয়ে
একটা বড় প্রশ্ন তৈরি করে ফেলবেন। কিন্তু আপনাদের জন্য আমি একটু বুঝানোর জন্য কিভাবে পাওয়া গেছে, আর যদি একটা একটা করে আসে তাহলে ৩-৪ লাইন, যদি টিকা আকারে আসে তাহলে আরেকটু ম্যাম বেশি করে। ফুল নাম্বার দিবে এটা কিভাবে জি জি, শেষে না প্লিজ আবার একটু প্রশ্নটা করেন। 2 লাইন করে বললাম, যদি 2 লাইন করে প্রশ্ন লিখি তাহলে ফুল নাম্বার দিবে? না, ৫ মার্কের প্রশ্নের জন্য তো আপনাকে অনেক কিছু লিখতে হবে না। ৫ মার্কের প্রশ্নের জন্য ১ পাতা লিখতে হবে। এখন এই ৪টা পয়েন্ট যখন লিখে ২ লাইন করে লিখে দিবেন, তখন দেখবেন যে ১ পাতা ভরাট হয়ে অন্য পাশে চলে গেছে। হ্যাঁ, ৫ মার্কের প্রশ্নের জন্য আপনারা অনেক বেশি এখানে লিখবেন না। হ্যাঁ, ইচ্ছার মতো না তো ৫ মার্কের প্রশ্ন থাকলে ওই ১ পাতার মধ্যে শেষ করে দিবেন। জি, হ্যালো ম্যাম, এক পাতা না এক পৃষ্ঠা? ১ পৃষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ, এক পৃষ্ঠাটা কি হবে? জি, ১ পৃষ্ঠাই হচ্ছে ১ পাতা, মানে এই পাশ ও পাশ না। যখন ১০ মার্কের প্রশ্ন আসবে তখন এই পাশ আর ও পাশ। ১০ মার্কের প্রশ্ন সব ওকে, পরীক্ষাতে থাকে না। হ্যাঁ, জি ম্যাম। এর জন্য যেটা থাকবে সেটা আমি বলে দেব। ৫ মার্কের প্রশ্নের জন্য আপনারা এইভাবেই করবেন। আর এইটাতে আরেকটা সুবিধার কথা বলে দিচ্ছি, একটু দাও একটু। হ্যাঁ, তোমার শোনা যাচ্ছে। আপনাদের এখানে একটা মিড টার্ম পরীক্ষা হবে। মিড টার্মে আপনাদের এখান থেকে অর্ধেক মার্ক হচ্ছে ফাইনালের সাথে যোগ হবে। এখন এইখানে মিড টার্ম আপনাদের এই পরীক্ষার ১০০-র ভিতরে ৪০ মার্কের মিড টার্ম হয়ে যাবে। হ্যাঁ, ৬০ মার্ক হচ্ছে আপনাদের হলো ফাইনালে থাকবে। তো আপনাদের ওই মিড টার্ম তো আপনাদের ইনস্টিটিউটেই হবে। প্রশ্ন এখান থেকেই হবে, যেটা যেটা আপনারা এখন পড়ানো হবে, যতটুকুন শেষ করা হবে তার ভিতর থেকেই প্রশ্ন করা হবে। অন্য ইনস্টিটিউটেও এভাবেই করিয়েছি, প্রশ্ন এভাবে করে দিয়েছি যাতে ম্যাম, মিড টার্ম পরীক্ষা কখন নেবেন? মিড টার্ম পরীক্ষা হচ্ছে আপনাদের সামনের মাসে, জুন মাসে হবে, প্রথম সপ্তাহে হবার কথা। হুম, অন্য ইনস্টিটিউটে হয়ে গেছে, আপনাদের হচ্ছে জুন মাসে হবে। তারপরে ফাইনালে এসে কিন্তু এই মার্কটা যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো ম্যাম, চেষ্টা করার ওই যে স্যার কিছু কোশ্চেন দিয়েছিল, স্যার সংক্ষিপ্ত আর রচনামূলক যেগুলা প্রশ্ন, ও প্রশ্নগুলা তো বড় বড় গুলা খুঁজেই পাইতাছি না। এতগুলা ফটোকপি নিয়েছি, মেন সিট গুলা নিয়েছি, কোনো কিছুর মধ্যেও বড় প্রশ্নগুলা পাওয়া যায় না। আচ্ছা, আপনি প্রশ্নগুলোর একটু দিন। স্যার হয়তো বা আগের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো হচ্ছে গত সালে কিন্তু আপনাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে। এখন কি আমরা গত সালের যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে এটা নিউ সিলেবাসে পড়ানো হচ্ছে। এখন থেকে আপনাদের নিউ সিলেবাসে স্যার হয়তো বা তার আগের যদি প্রশ্ন দিয়ে থাকে, মানে আপনাদের জাস্ট ধারণা করার জন্য, সেইটা হচ্ছে আমি আপনাদের গত সালের প্রশ্নগুলো দিয়ে দিবনি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কিছু মিড টার্মের আগে কিছু সাজেশন দিয়ে জি দিব, ম্যাম, তখন তাহলে বুঝতে পারবেন। গত সালের কোশ্চেন গুলো আপনি দিয়ে দিয়ে নিয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, এখন সেই জন্য আপনারা হয়তো বা উল্টাপাল্টা হতে পারে, কারণ তার আগে ম্যাম, পুরাতন সিলেবাসটা আলাদা ছিল। জি, প্লিজ। আপনার মুখ দেখতে পাই না তো, ক্লাসের কনসেন্ট্রেটটা একটু কম হচ্ছে। ম্যাম, শিক্ষকের মুখ দেখে যখন কথা বলা যায় করে, তখন ক্লাস করতে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, অনেক ক্ষেত্রে এটা আমি তো সামনেও আসি, আবারও আসবো, একটু পরে আসবো। এখন পড়ানোর ক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে এই ইয়াটাই রাখা, আপনাদের যে জি নোটটা ম্যাম, পড়ানো মনে বুঝতে থাকে সেটাই পারছি। বেশি, রাখা। শিক্ষকের মুখে কথা শুনলে বেশি মনে থাকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার থাকলে তো আর দেখতে পারবো না, মাঝে মাঝে আসেন ম্যাম। ম্যাম একটা হ্যাঁ, কথা আমি আগে বলবো। গত ক্লাসগুলোতেও এসেছি, আমি আসি ৫ মিনিটের সামনে, প্রথমে অথবা লাস্টে আসি। আজকেও আসবো, ঠিক আছে। আগে আমি হচ্ছে ধরেন আপনাদের স্ক্রিনে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ এই জায়গায় কি কি আছে অনেক কিছুর, এই যে ফ্র্যাঙ্কেইটস একটা আলাদা শব্দ, বাংলা শব্দ নয়, ট্রেটার একটা আলাদা। এখন আমি যেটা বলছি আপনারা যখন দেখে পড়বেন অথবা দেখে কথা বলে সেটার সাথে মিলিয়ে নিবেন, তখন আপনাদের জন্য সুবিধা হবে। যে শালগুলো যখন থাকবে, এটা দেখে দেখে আমার কাছ থেকে আরো কিছু শুধুমাত্র এটা তো পড়াচ্ছি না, আরো এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করছি, অনেক কিছু বোঝাচ্ছি, কারণ এই নোটটা তৈরি করতে আমাকে আরো বই পড়তে হয়েছে, ৩-৪টা বই থেকে কতটুকু নিতে হবে ততটুকু। এই জন্য আমি আরো বেশি বেশি করে বলতে পারছি, আর আপনারা জি জি, ক্লাস শেষে আমি আসবো, তখন কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। জি বলেন। বলছিলাম যে 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 শীটটা আমাদের দিছে ইয়া থেকে আর কি, ওই শীটের মধ্যে কি গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা,
ওইগুলা কি আছে কিনা এটা আর কি জিজ্ঞেস করতে চাইছিলাম। এখন কয়টা সিট যে আপনারা পেয়েছেন আমি তো জানি না, আমি তো ঢাকা থেকে অনলাইন ক্লাস নিচ্ছি। আমি হচ্ছে যখন যে ক্লাসটা নেই, এই ক্লাসটা আগামী কালকে যখন নিয়ে শেষ হয়ে যাবে আমি সাথে সাথে আপনাদের নোটটা দিয়ে দিব। গত ক্লাসগুলোতেও আমি নোটগুলো দিয়ে দিয়েছি যে কয়েকটা ক্লাস হয়েছে। হ্যাঁ, এখন এর অন্য স্যারও ক্লাস নেয়, এখন উনিও হয়তো বা নোট দিয়েছে। জি, শীটের মধ্যে আপনারা সবকিছু দেওয়া আছে, সমস্যা নাই। যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন সব ওখানে দেওয়া আছে। যারা যারা শীট নিবে শীটের ভিতর সব আছে, একটু খুঁজে দেখলেই পাবেন। আচ্ছা, নতুন সিলেবাসটা যখন আপনারা সিলেবাসটাও কিন্তু আমি একবার দিয়েছি, সিলেবাসটা মিলিয়ে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে শীটটা দেখে দেখে কোন বিষয় সেটা মিলিয়ে পড়বেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আর পাবেন। আর যতগুলো ক্লাস আমি নেব ততগুলো শীটও পেয়ে যাবেন, আলাদা আলাদা করে টপিকসে পেয়ে যাবেন। যেটা ইজি মনে জি হয় সেটা আবার পড়েন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আসছি আর্কিটেকচার, মানে এখানকার এই সময়ের স্থাপত্য গুলো কেমন ছিল, স্থাপত্য কলা কেমন ছিল। স্থাপত্য নির্মাণ মানে আর্কিটেকচার মানে ঘর বাড়ি দালান কোঠা, ওই সময়কার দালান কোঠাগুলো কেমন ছিল। আচ্ছা, সার্বজনীন স্থানগুলোকে সুন্দরভাবে জি তৈরি ম্যাম, করা হ্যালো হয়েছিল। জি ম্যাম, মিড টার্ম পরীক্ষাটা কবে হবে আবার একটু বললে ভালো হতো। মেবি আপনাদের জুনের ফার্স্ট উইক হবার কথা, তারপরেও একটু তাদের সাথে অথবা আপনারা একটু ইনস্টিটিউটে খোঁজ নিয়ে কনফার্ম হয়ে যান। সমস্যা ছিল আচ্ছা ম্যাম, ঠিক আছে। এটা আমি এখনো জানি না, আমি এটা জানি যে ক্লাসের মাঝে আপনারা কেউ প্রশ্ন করবেন না, ঠিক আছে? আসলে খুব ক্লাসগুলো বুঝতে অসুবিধা হয়। ম্যাডাম যখন প্রশ্ন করার সুযোগ দিবে তখন আপনারা প্রশ্ন করেন, এটাই আমাদের জন্য ভালো হবে। আমি ক্লাস শেষে আপনাদের জন্য 5 মিনিট সময় রাখবো, আপনারা আমার সাথে সব কথা বলে নিয়ে। আচ্ছা, ওকে। জি জি, ওকে, এখন এই স্থানগুলো সুন্দর করে করাই ছিল গ্রিকবাসীর ইচ্ছা। আচ্ছা, তাদের এই সুন্দর স্থানগুলো বলতে তারা যেখানে বসতো, তারা যেখানে চলাফেরা করতো, তাদের মন্দির, তাদের ঘর বাড়ি, তাদের এলাকা, তাদের সমস্ত জায়গাগুলো তারা এইভাবে চিন্তা করতো যে আমরা যেখানে যেখানে যাব, যেখানে বসবো, সবকিছু আমরা সুন্দরভাবে তৈরি করব। তাদের সবকিছু তাদের চিন্তা ভাবনাই ছিল সৌন্দর্য নিয়ে। আচ্ছা, এই সমস্ত স্থানগুলোকে রমণীয় করে নির্মাণের আপ্রাণ চেষ্টা করেছিল তারা। গল্প গুজব ও বিশ্রামের জন্য তারা সাধারণত বারান্দার ছায়ায় এসে সমবেত হতো। এখনো এরকম হয়, যেরকম আমাদের বড় বড় শহরগুলোর রাস্তাঘাটে কিন্তু করা হয় বিভিন্ন রকম মূর্তি এবং ভাস্কর্য তৈরি করা হয়। ঢাকাতে যেরকম বড় ছাপলা ফুল আছে, ঘোড়া রাখা আছে, রাজশাহীতে আম আছে, চিটাগংয়ে চিংড়ি মাছের আছে, এই সবকিছু কক্সবাজারে চিংড়ি মাছের আছে। এরকম সবকিছু কি শহরটাকে সুন্দর করার জন্য। আর এরা কি করেছিল ওই সময়টাতে, গ্রিকবাসীরা তাদের এরকম রাস্তাঘাটের মাঝখানেও ভাস্কর্য তৈরি করেছে, যেখানে তারা গল্প গুজব বিশ্রাম করতো, সেখানেও তারা সমবেত হতো। প্রথম দিকে বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে থাম বানানো হতো ছাদ ধরে রাখার জন্য। এরপরে মানে এবার তারা যখন এই যে বিভিন্ন মন্দির তৈরি করেছিল, এবার বসার জায়গা থেকে শুরু করে ঘর বাড়ি, সেখানেও তারা সুন্দর সুন্দর করে এই নির্মাণের কৌশলটাও তাদের আলাদা ছিল। আর তাদের যে নির্মাণ, এই ঘর বাড়ি নির্মাণ করেছিল, তাদের 3টা রীতিতে ঘর বাড়ি নির্মাণ করেছিল। এখন এইটা একটা বড় প্রশ্ন, আপনারা যখন ক্লাস করবেন খাতা নিয়ে রাখবেন। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো কিন্তু আমি ক্লাসে দিয়ে দিব এবং কিভাবে লিখতে হবে এখান থেকেই বলে দিব। এখন একটা বড় প্রশ্ন লিখবেন হচ্ছে গ্রিক সভ্যতার স্থাপত্যের জন্য কি কি রীতি অনুসরণ করা হতো। হ্যাঁ, এখন এখানে এই মন্দির নির্মাণের মানে মন্দির নির্মাণ ছিল তাদের হচ্ছে প্রথম দিককার কাজ। প্রথম দিকে তারা এই যে বড় বড় কাঠের গুঁড়ি থাম বানানো হতো ছাদ ধরে রাখার জন্য। পরে কাঠের বদলে পাথর, বিশেষ করে মরমর পাথর ব্যবহার করা হতো। মন্দির নির্মাণের ভেতর দিয়েই হেলেনিক
স্থাপত্যকলার মূল বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। এইটা কিন্তু আমরা প্রথম যুগেরটাই পড়ছি। 3টা ভাগ যে হয়েছিল, হেলেনিক যুগ, সেটা কিন্তু প্রথম যুগেরটা পড়ছি আমরা। সেই যুগে প্রথম দিকে ছিল এই কাঠের তৈরি, এবং মন্দিরের ভেতর দিয়েই হেলেনিক যুগের স্থাপত্যকলার মূল বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। এবং নগর রাষ্ট্র সমূহের মানুষের সামাজিক মিলন কেন্দ্র ছিল মন্দির। এখন শহরে যারা, ওই সময় তো শহরের মতো কিছু ছিল জায়গা যেখানে লোকজন বেশি সমাগম হতো, এখন তাদের মিলন কেন্দ্র ছিল মন্দির। এই সময় তারা মন্দিরে এসে সকল মানুষ একসাথে হতো। মন্দিরকে সবসময় পারিপার্শ্বিক দালান কোঠা থেকে স্বতন্ত্র ভাবেই নির্মাণ করা হতো। সব থেকে তার মানে সুন্দর করে মন্দিরকে তৈরি করা হতো। এগুলো হতো আয়তকার, ছাদ হতো দুই পাশে ঢালু, এবং ছাদের ঢালুর দুটো অংশ কার্নিশের সাথে মিলে ত্রিভুজের সৃষ্টি হতো। এখন যেরকম টিনের চালার বাড়িগুলো আছে যে দুই পাশ থেকে টিন এসে ত্রিভুজের সৃষ্টি করে, সেরকম। ভালো সত্যি হবে। একে বলা হয় ফেস্টোনে। একে বলা হয় ফেস্টোনে। মন্দিরের চারদিকে থাকতো বারান্দা বা পোর্টিকো। এগুলো থাকতো লম্বা বিশাল স্তম্ভের উপরে। ঠিক আছে। এখন গ্রিক স্থাপত্যের কৌশল বিচার করতে গিয়ে থামের আকৃতি ও নির্মাণ রীতি পর্যবেক্ষণ করে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। এই যে প্রশ্নটা, এইটা যখন আমি অনার্সে পড়ি 3rd ইয়ারে, আমার এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল। আমাদের যে 4 বছর পুরা কোর্স, আমাদের তো লাগে 6 বছর করতে, সেইটা টোটাল কোর্সটাই আপনাদের এই 1 বছরে শর্ট করে দেওয়া আছে। সবকিছুতেই আমি এটা দেখছি। এখন এইটা আপনাদের প্রশ্ন যখন গ্রিক সভ্যতা থেকে প্রশ্নই আসে হচ্ছে পটারি আর হচ্ছে স্থাপত্য রীতিনীতি, নির্মাণ রীতি কয় ভাগে ভাগ করা ছিল, এই 3টা হচ্ছে এখানে বড় প্রশ্ন। ঠিক আছে, এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, লিখে নেন গ্রিক স্থাপত্যের কৌশলগুলো কি কি ছিল বা নির্মাণ আকৃতির রীতিনীতিগুলো কি ছিল। তাহলে কি করতে হবে, এখানে ছিল 3টা রীতিতে তারা স্থাপত্যগুলো নির্মাণ করেছে: ডোরীয় রীতি, আয়োনীয় রীতি এবং করিন্থীয় রীতি। 3টা রীতির নাম ডোরীয় রীতি, আয়োনীয় রীতি এবং করিন্থীয় রীতি। প্রথম রীতিটা যেটা ডোরীয় রীতি, এই রীতির থামগুলো ছিল মোটা আকৃতির এবং কেন্দ্র ছিল চতুষ্কোণ, মানে 4 কোণা ছিল। এরপর আসছি আমরা আয়োনীয় রীতি। এই রীতির থামগুলো ছিল লম্বা ও সরু আকৃতির এবং কেন্দ্রভাগ ছিল কারুময় এবং পেঁচানো। কেন্দ্রভাগটার যে এই যে থামগুলো যে তারা হচ্ছে ছাদকে ধরে রাখার জন্য তৈরি করেছিল, এইগুলোই হচ্ছে বিভিন্ন এই রীতিকে বলা হচ্ছে। প্রথমগুলোর থামগুলো একটু মোটা ছিল এবং 4 কোণা টাইপের ছিল। এর পরের যে রীতিটা ছিল লম্বা ছিল, সরু ছিল এবং এর চারপাশে কারুকার্য পেঁচানো ছিল, কারুময় ছিল সেটা। এবং করিন্থীয় রীতি, এটা সরু ও লম্বা আকৃতির থাম এবং তার কেন্দ্রভাগ ছিল পাতার ডিজাইনে কারুকার্যে সমৃদ্ধ। তাহলে কি কয়টা রীতি থাকলো? 3টা রীতিতে তৈরি করা হয়েছিল ওই সময়কার স্থাপত্য কৌশলগুলো। এবং হেলেনীয় যুগের স্থাপত্যগুলোর মধ্যে যদি বর্ণনা করা হয় যে একটা হেলেনীয় যুগের স্থাপত্যের নাম লিখো, 1 নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে, 1 নাম্বার প্রশ্নের জন্য, তখন যে কোনো একটা নাম দিতে পারেন এখান থেকে। দ্য টেম্পল অফ হেরা, দ্য টেম্পল অফ অ্যাথেনা, হ্যাঁ, দ্য টেম্পল অফ, যে কোনো একটা নাম দিতে পারেন, এই যে কোনো একটা যেটা সহজ সেটা। দ্য টেম্পল অফ হেরা একটা দিলেই হলো, এখানে আমি কয়েকটা নাম দিয়ে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো হচ্ছে ওই সময়কার স্থাপত্য। এরপর আমরা আসছি হচ্ছে স্কাল্পচার। আমরা কিন্তু ওই হেলেনীয় যুগেরই, প্রথম যুগেরই কি কি জানলাম, পটারি গুলো কেমন ছিল সেটা হচ্ছে কি, ওর মধ্যে তো চিত্রাঙ্কন ছিল। এরপর আমরা আসছি হচ্ছে স্থাপত্যকলা কেমন ছিল। এরপর আমরা জানবো ভাস্কর্য কেমন ছিল। ভাস্কর্য গ্রিক
গ্রিক রীতির ভাস্কর্য প্রথম যুগটাতে কেমন ছিল? পরবর্তী যতগুলো আরো যে 3টা যুগ রয়েছে, এটা প্রথম যুগ, পরের যে 2টা যুগ, সেই যুগে কিন্তু আস্তে আস্তে আরো আপডেট হয়েছে তাদের কাজ। তো আমি ভাবছিলাম যে যদি এখানে আপডেট করে প্রশ্ন চালু করতে পারি, যে আর যদি বলা হয় গ্রিক শিল্পকলা সম্পর্কে, গ্রিক শিল্পকলা যখন আলোচনা করতে বলা হবে তখন প্রথম যুগেরটা দিয়েও আলোচনা করতে পারেন। প্রথম যুগেরটা থেকে শিল্পকলার যে ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা, পটারি, এগুলো দিয়েই পুরো প্রশ্নটা লিখতে পারেন। প্রথম এই যুগটা নিয়ে লিখতে পারেন। মিউট করেন, শোনা যাচ্ছে না। শিল্পকলা নিয়ে আলোচনা করো, এটা লিখে নেয় পরবর্তী শিল্পকলা নিয়ে আলোচনা করে, তখন ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা নিয়ে আলোচনা করে। আচ্ছা, যে কথা বলছেন প্লিজ একটু মিউট করেন। আচ্ছা, আমরা ভাস্কর্য নিয়ে এখন আলোচনা করছি। আদি গ্রিক ভাস্কর্য অনেকটা মিশরীয় ভাস্কর্যের দ্বারা প্রভাবিত। ওই গ্রিক সভ্যতা এবং মিশরীয় সভ্যতা ম্যাম, আপনার কথা স্পষ্ট বোঝা যায় না। আপনারা অন্যরা সবাই একটু মিউট করেন। আপনারা সবাই মিউট করে রাখলে স্পষ্ট কথাটা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে দেখি আনমিউট করে রাখছে, একটু মিউট করেন প্লিজ। অন্যরা সবাই একটু মিউট করেন, তাহলে সুবিধা হবে। অনেকটা বাইরের নয়েজ আসছে, আমিও এখান থেকে বুঝতে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এই যে ভাস্কর্যটা মিশরীয় ভাস্কর্যের দ্বারা প্রভাবিত বলতে, ওই সময়টা মিশরীয় ভাস্কর্য জন্য বিখ্যাত ছিল। সমসাময়িক সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এরা সব নতুন সভ্যতা গড়ে উঠেছে। তারা মানে একজনের থেকে আরেকজনের দ্বারা প্রভাবিত হচ্ছে, এক জায়গায় থেকে তারা শিখে আসছে, দেখছে, এইভাবে তারা প্রভাবিত হয়েছিল মিশরীয় ভাস্কর্যের। এবং মিশরীয় ভাস্কর্য কিন্তু সবকিছু ধর্মকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এখন এই গ্রিক মন্দিরগুলোর বাইরের অংশ ও ভেতরের দেয়ালের পাথরের মূর্তি দ্বারা সজ্জিত থাকতো। এদের যে মন্দিরগুলো চলে যাচ্ছে হচ্ছে স্থাপত্য কলার, এবং এর ভিতরের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু আবার স্কাল্পচার, আমাদের ভাস্কর্যের মধ্যে চলে আসছে। এখন এই মূর্তিগুলো সজ্জিত থাকতো মন্দিরের বাইরের অংশ এবং ভেতরের দেয়ালের পাথরের মূর্তি দ্বারা সজ্জিত থাকতো। শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে যে সমস্ত জায়গায় সবাই মিলিত হতো, সেখানেই ভাস্কর্য নির্মাণ হতো। একটু আগে যেটা বললাম, তারা শহরটাকে সুন্দর করে সাজানোর জন্য সবসময় চেষ্টা করেছে। কথিত আছে এথেন্স হচ্ছে গ্রিক সভ্যতার একটা শহরের নাম। এথেন্সে জীবিত মানুষের চেয়ে মূর্তির সংখ্যা বেশি, মানে এত তারা ভাস্কর্য নির্মাণ করেছিল, তাদের যে জীবিত মানুষ ছিল তার থেকে তাদের মূর্তির সংখ্যা বেশি ছিল। গ্রিকরা মরমর বা মার্বেল পাথর দ্বারা মূর্তি নির্মাণ করত। কেন করতো এটা? কারণ এই পাথরটা অনেক মসৃণ ছিল এবং সুন্দর পলিশ করা যেত, এতটা বেশি সুন্দর হতো। কারণ ওই মূর্তিগুলো তৈরি করলে, এখনো কিছু কিছু মূর্তি যে বিভিন্ন লুভর মিউজিয়ামে রয়েছে, বিভিন্ন মিউজিয়ামে রয়েছে অনেক বিখ্যাত মূর্তিগুলো, দেখলেই বোঝা যাবে যে সেগুলো এমন ভাবে তৈরি করেছিল যে হাতের শিরা, উপশিরা, কাপড়ের ভাঁজ সবকিছুই সুন্দরভাবে ফুটে উঠেছে। এজন্য মার্বেল পাথর ব্যবহার করার কারণে তাদের কাজগুলো বেশি সুন্দর, স্পষ্ট, স্পর্শ হতো। এছাড়া ব্রোঞ্জ ঢালাই করে এবং কাঠ খোদাই করে মূর্তি নির্মাণ করার রেওয়াজ ছিল। ব্রোঞ্জ দিয়েও তারা নির্মাণ করতো এবং কাঠ খোদাই করেও মূর্তি নির্মাণ করেছে। এবং পাথরের উপর মানুষের গায়ের রং দেওয়া হতো। কাঠের মূর্তির উপর থাকতো হাতির দাঁতের আস্তরণ। গ্রিক শিল্পীরা যে সমস্ত মূর্তি নির্মাণ করতেন সেগুলো হচ্ছে দেবদেবী, সমকালীন ব্যক্তি এবং বীর যোদ্ধা। তারা হচ্ছে ওই সময়কার
বীর যোদ্ধা যারা গ্রিক যোদ্ধারা তো অনেক বীর হতো, তাদের মূর্তি নির্মাণ করে রাখতেন এবং সমকালীন বিভিন্ন ব্যক্তি তাদের এবং দেবদেবীর মূর্তি তৈরি করতেন। এই সমস্ত ভাস্কর্যে বাস্তববাদী চরিত্র আনার প্রচেষ্টা ছিল না, বরং সুসমন্ডিত মানবী সৃষ্টি ছিল গ্রিক ভাস্করণের লক্ষ্য। আচ্ছা, তারা যদি একটা মূর্তি তৈরি করতো, ধরেন বীর যোদ্ধাই তৈরি করতো, তারা সেটা কি করতো, একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি করে সেটাকে তৈরি করতো, যেরকম বীর যোদ্ধা হাতে বল্লম নিয়ে আছে অথবা হাতে অস্ত্র নিয়ে আছে, এই টাইপের একটা ডিজাইন করে তারপরে সেই মূর্তিটা লক্ষ্য করতো, মানে মূর্তিটা তৈরি করতো। মানুষের দেহকেই তারা সৃষ্টির সবচেয়ে সুন্দর বস্তু বলে মনে করত, তাই এই সুন্দরকে প্রকাশের জন্য মানবদেহের নগ্ন ও অর্ধনগ্ন মূর্তি নির্মাণ করত। খ্রিস্টপূর্ব ৫ম শতকের গ্রিকরা জানতে পেরেছিল যে কিভাবে মানুষের দেহভঙ্গিকে সুন্দরভাবে ফুটানো যায়। দেহভঙ্গিকে সুন্দরভাবে ফুটানো যায় বলতে এই যে তারা একটা মূর্তি নির্মাণ করার আগে প্রত্যেকটা মূর্তিতে একটা না একটা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, বিভিন্ন যে ভঙ্গিগুলো, তারা এইটাকেই দেহভঙ্গিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিল তাদের শিল্পকর্মে। আচ্ছা, এরপর আসছে আমরা এই যে অন্ধকবি হোমার্স, উনি বর্ণনা করেছেন যেভাবে মূর্তিগুলো নিয়ে। এরা হচ্ছে, আচ্ছা এখানে আরো এক্সট্রা কিছু আছে, এখানে ইয়ার দরকার নেই। তারপর দেবদেবীগুলো নিয়ে বলি যে জিউস হচ্ছে ওই সময়কার তাদের একটা দেবতার নাম। তারা হচ্ছে এই মন্দিরের জন্য তারা এই যে জিউস তৈরি করেছিলেন, মূর্তি হিসেবে নির্মাণ করেছিলেন এবং এগুলো বিভিন্ন মন্দিরে রেখেছিলেন। পরবর্তী এগুলো হচ্ছে মিউজিয়াম গুলোতে রাখা হয়েছে, এখানে সেটা দেওয়া আছে। লেডি অফ এক্সার, এটা হচ্ছে লুভর মিউজিয়ামে রয়েছে এবং কয়েকটা মূর্তির নাম এখানে রয়েছে। এগুলো হচ্ছে এই সময়কার বিখ্যাত ভাস্কর্য। এরপর আমরা আসছি হচ্ছে পেইন্টিং এ। এই সময়কার পেইন্টিং কেমন ছিল? 3.75 হেলেনীয় যুগের চিত্রকলা বলতে মূলত মৃৎপাত্র ও মন্দিরগুলোর সাজসজ্জাকেই বুঝাতো। তখনকার মন্দিরের দেয়াল, শাসিতের দালান, গম্বুজ ইত্যাদিকে ফ্রেস্কো পেইন্টিং এ সজ্জিত করা হতো। আচ্ছা, প্রথম দিকে দেয়াল চিত্র ছিল না, কিন্তু কি পেইন্টিং এর যে ফ্রেস্কো পেইন্টিংটা কি, গম্বুজ এবং গম্বুজকে ফ্রেস্কো পেইন্টিং করা হতো। ফ্রেস্কো পেইন্টিংটা হচ্ছে এক ধরনের রং যেটাকে ডিমের কুসুমের সাথে মিলিয়ে আঠার মতো করে তৈরি করে কালার করা হয়, একটা পদ্ধতি রয়েছে, ফ্রেস্কো পেইন্টিং বলা হয়। এই পেইন্টিং এর মাধ্যমে সজ্জিত করা হয়েছিল ওই সময়কার, বিশেষ করে দেয়ালে, মন্দিরের দেয়াল এবং গম্বুজ এগুলো সজ্জিত করার জন্য। এছাড়া মরমর বা কাঠের তৈরি ভাস্কর্যগুলোকে টেম্পোরা অথবা এনকাস্টিড পদ্ধতির মাধ্যমে রাঙানো হতো। এই টেম্পোরাও ওই টাইপের কিছুটা, বিভিন্ন গুঁড়া রঙকে ফ্রেস্কো টেম্পোরা একই টাইপের ক্যাটাগরি, যেগুলো ডিমের কুসুমের সাথে মিশিয়ে তৈরি করা হতো। এবং এরপরে আসছে হচ্ছে, এরপরে তারা হচ্ছে মুরাল করেছে। সেই মুরালটা হচ্ছে টাইলস বা বিভিন্ন ইট ভেঙে ভেঙে যেটা নকশা তৈরি করা হয়, সেগুলোকে পাথরের টুকরা, এগুলোকে আবার মুরাল বলা হয়। কয়েকটা দেয়ালে করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো তারা হচ্ছে ব্যবহার করেছে রং করানোর জন্য, রাঙানোর জন্য, দেয়ালকে রাঙানোর জন্য। ৬ষ্ঠ শতাব্দীতে এনকাস্টিক পদ্ধতিতে ছাদের স্থাপত্য, নকশা ও মরমর মূর্তিকে রাঙানোর সবচাইতে জনপ্রিয় পদ্ধতিতে পরিণত হয়েছিল। এছাড়া টেরাকোটার নকশা, ওডেন প্যানেল, মুরাল ইত্যাদিতে করা নকশাসমূহ চিত্রকলা হিসেবে ধরা হতো। এখন টেরাকোটার নকশা যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চিত্রকলা না, কিন্তু ওই সময় তারা চিত্রকলা হিসেবে ধরতো। টেরাকোটা হচ্ছে
টেরাকোটা কাকে বলে এটা আপনাদের প্রশ্ন কিন্তু সবসময় আসে, মানে এইটা বিশেষ করে কোর্স কোড 12,113 আসে। টেরাকোটা কি? আপনারা তো মাটির কাজ এখানেও করবেন। মাটির কোন শিল্পকর্ম, সেটা হচ্ছে কোনো ব্যবহৃত জিনিস হোক, হাঁড়ি পাতিল বা কিছু হোক, যেটা পোড়ানো হয় তাকে হচ্ছে টেরাকোটা বলে। টেরাকোটা হচ্ছে এখনকার যুগের, আমরা টেরাকোটা বিশেষ দেয়াল সাজানোর জন্য ব্যবহার করা হয়। মাটির তৈরি বিভিন্ন রকমের সেটাকে রিলিফ ডিজাইন করে, রিলিফ মানে যেটা তুলে তুলে কেটে কেটে কাজ করা হয়, সেটা করে পুড়িয়ে যে টাইলস এর মতো করে দেয়ালে লাগানো হয় দেয়াল সাজার জন্য, তাকে হচ্ছে টেরাকোটা বলা হয়। এছাড়া মাটির তৈরি যে কোনো জিনিসকেই হচ্ছে শিল্পকলাতে যেটা লোকশিল্পকে, সেটা আবার টেরাকোটা বলা হয়। আর টেরাকোটার নকশা হচ্ছে এইটা, যেটা ইটের মতো পাতলা থাকবে, আবার নকশা করা থাকবে এবং দেয়ালে লাগানো যাবে। আচ্ছা, এইসব নকশা তারা হচ্ছে দেয়ালে করতো চিত্রাঙ্কন, এবং এটাকে চিত্রকলা হিসেবে ধরা হয়েছে ওই সময়। এইসব নকশা ব্যাপক নান্দনিকতা ও নির্মাণ শৈলী ছিল যা চোখে পড়ার মতো। এর মধ্যে টেম্পল অফ অ্যাপোলো এর টেরাকোটার চিত্র রয়েছে। এখানে আবার এরপর আরো কিছু রয়েছে। টেম্পল অফ কালাপদি, এটি হচ্ছে মুরালের চিত্র রয়েছে, মুরাল যেটা ভেঙে ভেঙে করা হয় সেটা। এই কয়েকটা এখানে আপনাদের এই টেম্পল এবং পেইন্টিং এর নাম দেওয়া রয়েছে, যে কিভাবে এইসব বিশেষ করে দেয়ালে যেসব পেইন্টিং গুলো ছিল। আচ্ছা, এরপর আমরা আসছি রিটিং সিস্টেম, মানে এদের লিখন পদ্ধতিটা কেমন ছিল ওই সময়। প্রত্যেকটা মিশরীয়দের একরকম ছিল, মেসোপটেমিয়ার সময় একরকম ছিল, এবং গ্রিকদের লিখন পদ্ধতিটা হচ্ছে যেটা আমরা এখন ব্যবহার করছি। লিখন পদ্ধতির ক্ষেত্রে হেলেনীয় গ্রিকদের অবদান অপরিসীম। গ্রিকরা লিখন পদ্ধতি শিখেছিল ফিনিশীয়দের নিকট থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত 22টি বর্ণমালার সাথে গ্রিকরা আরো 4টি বর্ণমালা ই-আই-ও-ইউ যোগ করে মোট 26টি বর্ণমালা তৈরি করেছিল, যা আধুনিক ইংরেজি ভাষায় গৃহীত হয়েছে। এখন আমরা ভাওয়েল ব্যবহার করি 5টি, এ-ই-আই-ও-ইউ, এখানে ওনারা 4টি ই-আই-ও-ইউ যোগ করেছিল, সেটা গ্রিকরাই এটা যোগ করেছিল, এবং এই ইংরেজি ভাষাটা আসছিল হচ্ছে ফিনিশীয়দের কাছ থেকে। তাদের ছিল 22টি বর্ণমালা, এবং এখানে গ্রিকরা আরো এই 4টি যোগ করে 26টি বর্ণমালা তৈরি করেছে, এবং এখনো কিন্তু আমরা ইংরেজি ভাষায় এগুলোই ব্যবহার করছি। যে আমরা ইংরেজিতে যেগুলো লিখছি বর্ণমালা, সেগুলোই হচ্ছে গ্রিকদের থেকে এসেছিল আমাদের এই বর্ণমালাগুলো। আজকে এই পর্যন্তই। আমরা প্রথম যে হেলেনীয় যুগের স্থাপত্য, চিত্রকলা, লিখন পদ্ধতি এবং ভাস্কর্য নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা ক্লাসিক্যাল যুগটা বা পরিবর্তনশীল যুগটা এবং হেলেনিস্টিক যুগ, পরের ক্লাসে এই গ্রিক সভ্যতা এবং শিল্পকলা টোটালটাই শেষ করে দেব। ঠিক আছে, আজকে আমরা এটা এখন আসছি। এখন আপনারা কথা বলে দেখুন আমার সাথে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। ম্যাডাম, আজকে ক্লাসের ক্লাস কোড কত ছিল? ক্লাস কোডটা সাবজেক্ট কোড আজকের কোড 111। জি ম্যাডাম, কোনো বলছি এই যে ক্লাস দিচ্ছেন, এখানে মিড টার্মে তো 100 এর মধ্যে 40 হবে, অ্যাপ্লাই করতে